জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানও কিন্তু বারবার দুর্নীতির বিরুদ্ধে বিষোদ্গার করেছেন, বক্তব্য দিয়েছেন। আমাদের নেত্রী বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনা তারই আদর্শের উত্তরাধিকারী। শেখ হাসিনা বঙ্গবন্ধু কন্যা শুধুমাত্র রক্তের উত্তরাধিকারী নয়, তিনি আদর্শের উত্তরাধিকারী। বাংলাদেশ হলো অপার সম্ভাবনার দেশ এবং সেটা কৃষিক্ষেত্রে তারাই সম্ভব। একটা শ্রেণী আছে তারা সুযোগ বুঝে জনগণের দুর্ভোগ বাড়ায়, অতি মুনাফা নেয়। এটা তো হয়তো পারে না। আমি জন্মগ্রহণ করেছি মাদারীপুরে। এটাকে যদি শহর বলা হয় বলা যায়, তবে আজ থেকে ৬২ বছর পূর্বে মাদারীপুর জেলা শহরের কীরকম শহর সেটা তো বিবেচনা সবাই করতে পারে। তো এটা একটা গ্রামীণ পরিবেশেই আসলে আমার জন্ম হয়েছে। আমার পিতা এন মহিউদ্দিন আহমেদ, উনি রাজা মিয়া নামে সমধিক পরিচিত ছিলেন। তিনি এক সময় চাকরি করতেন, পরবর্তী সময়ে সততার সাথে জীবন ধারণ করার জন্য উনি সরকারি চাকরি ছেড়ে দিয়ে সাদামাটা জীবনযাপন করার জন্য, সন্তানদের মানুষ করার জন্য, সৎ পথে জীবনকে নিজেকে পরিচালনা করার জন্য, সৎ আয়ের ভিতর দিয়ে সন্তানদেরকে মানুষ করার জন্য উনি ছোটোখাটো ব্যবসা করবেন, এই মানসিকতা নিয়ে উনি পরবর্তী জীবনকে উনি জীবনের শেষ দিন পর্যন্ত সে পথেই উনি হেঁটেছেন। এবং আমার মা, তিনি আমাদের গৃহকর্ত্রী ছিলেন, তিনি মাই ছিলেন, তিনি আমাদের শাসন করেছেন, লালন পালন করেছেন। এবং পিতার আদর্শে, অর্থাৎ তিনি তার স্বামীর আদর্শে সন্তানদেরকে মানুষ করার জন্য উনি উচ্চশিক্ষিত ছিলেন, যতটুকু ওনার শিক্ষা ছিল সেই শিক্ষার সবটুকু এবং পারিবারিক শিক্ষায়, সামাজিক শিক্ষায় উনি অনেক শিক্ষিত মানুষ ছিলেন, উনি আমাদের ধারণা, এবং এখনও আমরা সেই ধারণা পোষণ করি। এবং ওনার সেই পারিবারিকভাবেই আমরা এমন একটা পরিবেশে, আমরা ৮ ভাই বোনের আমাদের বৃহৎ সংসার ছিল, সেটা পরিচালিত হয়েছে। আমরা এরকম একটা পরিবেশের ভিতর দিয়েই বড় হয়েছি, মানুষ হয়েছি কিনা জানি না, বয়স হয়েছে এইটুকু বলতে পারি। মানুষের জন্য কিছু করা, সমাজের জন্য কিছু করা, দেশের জন্য কিছু করা, এটা একটা দায়িত্ববোধ, এটা পারিবারিকভাবেই পেয়েছি এবং রক্ত থেকেই এটা বলতে পারেন উৎসরিত হয়েছে। আমার দাদাও একজন মৌলানা ছিলেন, উনি শিক্ষকতা করেছেন। তার আগের জেনারেশনরা তারা ব্যবসা বাণিজ্য করেছে এবং কৃষি কাজের সাথে, কৃষি উৎপাদনের সাথে তাদের সম্পর্ক ছিল। অর্থাৎ মাটি থেকেই আমাদের পরিবারের বংশের পূর্বপুরুষদের জীবন পরিচালিত হয়েছে, আস্তে আস্তে শিক্ষায় ধাবিত হয়েছে এবং এইভাবে নানা বৈচিত্র্যময়তার ভিতর দিয়েই আমরা আমাদের ধারাবাহিকতা এগিয়ে চলছে। পিতামাতার আগ্রহই সবচাইতে বেশি ছিল, এটা হলো সত্য কথা। পিতামাতার আগ্রহে, বিশেষ করে পিতার নির্দেশেই আমি অনেকটা মেনে নিতে হয়েছিল। আমি প্রথম এসে, যেহেতু এই একটা বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষ থেকে আরম্ভ করে শেষ বর্ষ, এটা 4টি বর্ষ, সেক্ষেত্রে আমি একজন প্রাথমিক সদস্য হিসেবেই ছাত্রলীগের
আদর্শে বিশ্বাসী একজন সদস্য হিসেবে কাজ শুরু করেছি। কিন্তু একই সময়ে আমি কিন্তু জেলা বাংলাদেশ ছাত্রলীগ মাদারীপুর জেলা শাখার সভাপতির দায়িত্ব পালন করে আসছে। তো এখানে কিন্তু প্রাথমিক সদস্য হিসেবেই আমি কাজ শুরু করেছি। পরবর্তী পর্যায়ে সাধারণ সম্পাদক হিসাবে আমি দায়িত্ব পালন করেছি। এর পরবর্তী ধাপে এসে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের আমি সভাপতির দায়িত্ব পালন করি। পারিবারিক যে আবহ, সেটা জাতির পিতার পরিবার থেকে বাংলাদেশের মানুষের পবিত্র, আমাদের রাজনীতির তীর্থকেন্দ্র, পবিত্র এবং জায়গা টুঙ্গিপাড়ার আলোয় আলোকিত বাতাসে আমার পিতা সেখানে বড় হয়েছে। টুঙ্গিপাড়া শেখ লুৎফর রহমান ছিলেন আমার পিতার বড় মামা। যেহেতু আমার দাদা দাদি অল্প বয়সে, মানে আমার পিতা মাতার অল্প বয়স, আমার পিতা এবং আমার চাচা দুই ভাইয়ের অল্প বয়সে তারা পরলোক গমন করেন। সে কারণে ওখানেই তারা মানে শৈশবকালটা এবং তারা ওখানেই কাটিয়েছে, বড় হয়েছে। সেক্ষেত্রে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহচর্যটা তাদের প্রভাবটা আমার পিতা উপর অনেক বেশি ছিল। তো সেই বিষয়গুলো তো আমি বিভিন্ন সময়ে ছোটোবেলা থেকেই বাবার কাছ থেকে আমরা জেনেছি, মায়ের কাছ থেকে আমরা শুনেছি। তো এই কারণে এরকম একজন মানুষ সম্পর্কে শিশু বয়স থেকে আমরা জেনে কৈশোরে পদার্পণ করেছি। সুতরাং ওইরকম একটা সময়ই আমাদের মহান নেতাকে ঘাতকের দলেরা নির্মমভাবে হত্যা করে, তার পরিবারের সদস্যদেরকে হত্যা করে। বাংলাদেশের এরকম একজন মানুষকে, মহানায়ককে, মহান নেতাকে, জাতির পিতাকে হত্যা করতে পারে খুনিরা। কি কারণে, কি স্বার্থে, কি তাদের উদ্দেশ্য, কি তাদের লক্ষ্য, এই বিষয়গুলো তো এই ঘটনার পরেই তো এই কথাগুলো প্রশ্নটা চলে আসে। এবং তার থেকে যে দুঃখবোধ, যে কষ্টবোধ, সেটা আমি আমার পিতার কাছ থেকে, বিশেষ করে পিতার কাছ থেকে আমি বেশিবার শুনেছি। কষ্ট এবং এই ধরনের নিষ্ঠুর কাজ কতিপয় হত্যাকারী একটি গোষ্ঠীও বলা যাবে না, স্বার্থান্বেষী একটি গোষ্ঠী করেছে। তাদের ব্যক্তিগত গোষ্ঠী স্বার্থ অথবা আন্তর্জাতিক কোনো স্বার্থান্বেষী মহলের দ্বারা প্ররোচিত হয়ে এ ধরনের ঘটনাটি ঘটিয়েছে। তারা তো দেশের জন্য, মানুষের জন্য, অথবা গণতন্ত্রের জন্য, অথবা সদ্য স্বাধীন একটি রাষ্ট্রের কল্যাণের জন্য করেছে, এটা তো নয়। তো এই জিনিসগুলো তো আমাদেরকে পারিবারিকভাবেই আমরা এটা শিশুকাল থেকেই, কৈশোরের থেকেই আমরা শুনে এর বিপক্ষে যে এটা প্রতিবাদী, যে মনস্তাত্ত্বিক যে প্রতিবাদী যে মানসিকতা, যে বেড়ে ওঠার ভিতর থেকে যে জেগে ওঠার যে প্রতিবাদ করার যে শিক্ষা, সেটা কিন্তু হয়ে উঠেছে। সুতরাং স্কুলের জীবনে ছাত্র রাজনীতিতে সক্রিয় হই নাই, এটা ঠিক আছে, কিন্তু এটা যে ভালো না, খারাপ, গর্হিত কাজ, অন্যায় কাজ, এর প্রতিবাদ করা উচিত, এটাকে মেনে নেওয়া যায় না, এটার বিপক্ষে কথা বলা উচিত। এই কথা বলা থেকে শুরু হলো রাজনীতির পাঠশালার আগমন। সেখান থেকে আস্তে আস্তে আমি রাজনীতির সাথে সম্পৃক্ত। ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রথমে ভর্তি হয়েছি, পরবর্তী সময় শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হই, ওখানে আমি চলে যাই। তো লেখাপড়া করি, ছাত্র রাজনীতি করি। ওনাদের কাছাকাছি বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী দেশরত শেখ হাসিনা আওয়ামী লীগের সভাপতি হিসাবে উনি আমাদের মধ্যমণি। ওনাকে ঘিরেই তখন বাংলাদেশের রাজনীতি, গণতন্ত্রের রাজনীতি
হ্যাঁ, স্বৈরতন্ত্রের বিরুদ্ধে, সামরিকতন্ত্রের বিরুদ্ধে অধিকার ফিরিয়ে আনার, হত্যা, ষড়যন্ত্রের রাজনীতির অবসান, চির অবসান, গণতন্ত্রের পথে ফিরে আসা, জাতির পিতার হত্যাকারীদের, খুনিদের বিচারের আওতায় আনা, বিচারের দাবিকে সোচ্চারিত করা, বিচারের পথের বাধা, ইনডেমনিটি অর্ডিন্যান্স অ্যাক্ট বাতিল করা, এই আন্দোলন সংগ্রামের সাথে আমরা জড়িত, আমি ব্যক্তিগতভাবে জড়িত ছিলাম। কিন্তু একটি পর্যায়ে ইউনিভার্সিটির শেষ করে সরাসরি আমি ওনার সাথে সম্পৃক্ত হই। ইউনিভার্সিটির গ্র্যাজুয়েশন পরীক্ষা শেষ হওয়ার পর থেকে আমি শুরু করি। তো 81 সাল থেকে আমি রাজনীতির সাথে আছি, বঙ্গবন্ধু কন্যার কর্মী হিসাবে কাজ করে গিয়েছি। এর আগের থেকেই আমি শুরু করেছি। উনি আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব নিয়ে আসার আগে থেকেই আমরা কাজ শুরু করেছি। 86 সালের পরে 87 সালের গোড়ার দিক থেকে আমি 24 ঘন্টা যদি বলা হয় এরকমভাবে তার পাশে থেকে কাজ করার সুযোগ আমি পেয়েছি। এটা আমি শতপ্রণোদিত ভাবেই আমি নিয়েছি। এটা আমাকে আমি নিজ থেকে আমি মনে করেছি এটা আমি করা উচিত, আমার এটা করলে আমার বেশি ভালো লাগবে। আমি আমার দায়িত্বটা পালন করার ক্ষেত্রে আমি এখানেই বেশি আমার ইচ্ছা থেকে, আমার আগ্রহ থেকেই আমি শুরু করেছি। এখানে কারো দ্বারা কারো বুদ্ধিতে অথবা কারো ইসেতে না, এটা একেবারে আমার নিজস্ব চিন্তা থেকে আমি মনে করেছি একজন মানুষ আমার কোনটা বেশি দায়িত্ব। একটা রাজনৈতিকভাবে সচেতন অ্যাক্টিভিটিস কাজের সাথে সম্পৃক্ত হতে হতে একটা সময় যে মনে হয়েছে মানুষের তো একটাই জীবন, ঠিক আছে, না হয় সেই জীবনটা জাতির পিতার আদর্শের জন্য, তার হত্যাকারীদের বিচারের রায়টা হোক, বিচারটা হোক, খুনিদের যে দেশ নয়, খুনিদের যে অবাধ যে সুযোগ, যে খুনিদেরকে যে রাষ্ট্রীয়ভাবে যে সনদ দিয়ে দেওয়া হলো স্বৈর শাসকরা, যদি আমি নাম বলি খুনি জিয়াউর রহমান থেকে আরম্ভ করে সকল স্বৈর শাসকরাই এই খুনিদেরকে কিন্তু রক্ষা করেছে। সুতরাং তাদের বিপক্ষে তো কাজ করতে হবে, এরকম একটা মানসিকতা ছিল। এবং সেই মানসিকতা সেই সময়ে সেই তরুণ বয়সে, যুবক বয়সে যেটা ছিল তীব্র, সেটা আসলে তীব্র ছিল, মারাত্মকভাবে কাজ করে। আমি তো স্বেচ্ছাসেবী হিসেবেই কাজ করেছি। রাজনীতিতে রাজনৈতিক কর্মী যারা সবাই কিন্তু স্বেচ্ছায়, এখানে কিন্তু দেওয়ার জন্য কোনো রাজনৈতিক দল, সত্যিকার অর্থে কোনো রাজনৈতিক দলের নেতাদেরকে, কর্মীদেরকে, সদস্যদেরকে কিন্তু কিছু দেওয়ার নেই। বরঞ্চ যারা অংশগ্রহণ করে, যারা এখানে কাজ করে, তাদেরকে দিতে হয়। আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে যে শক্তি, যে সাহস দিয়েছে, এটা অসাধারণ। এটাকে ভাবাই যায় না, কল্পনাই করা যায় না। একজন সাধারণ মানুষের পক্ষে এটা সম্ভব না। এই অসম্ভব কাজটি সম্ভব হয়েছে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার দ্বারা। মহান আল্লাহ রাব্বুল আলামিনের বিশেষ ব্লেসিংস ওনার উপর ছিল, সে কারণে এটা সম্ভব হয়েছে। শুধু এটা নয়, উনি সেই দুর্যোগে, সেই দুঃসময়ে কত প্রতিকূলতা, নানান প্রতিকূলতা, এমনকি তাকে মৃত্যু ভয়, তাকে নিপীড়ন, নির্যাতন, গ্রেপ্তার সব কি না করা হয়েছে। উনি নিজেও বলেন যে আমি শরণার্থী হিসাবে ভারতে 6 বছর কাটিয়েছি, সেখান থেকে ফিরে আসার পথেও তাকে বাধা দেওয়া হয়েছে, আসতে তো ওনাকে গ্রেপ্তার করা হবে। তারপরে উনি যাতে দেশে আসতে না পারে তার জন্য একটা কমিটি বানানো হয়েছিল। তৎকালীন স্বৈরশাসক জিয়াউর রহমানের পৃষ্ঠপোষকতায় পরবর্তী সময়ে তার সরকারের গুরুত্বপূর্ণ মন্ত্রী ছিলেন। প্রতিরোধ আন্দোলন করার জন্য প্রতিরোধ কমিটি করা হয়েছে। আসতে গ্রেপ্তার করা হবে, আসতে দেওয়া হবে না,
নানা ধরনের হুমকি ধামকি দেওয়া হয়েছিল। উনি কিন্তু এগুলোকে ফেস করে এসেছেন, এগুলোকে উপেক্ষা করেই এসেছেন। তিনি এসে 21 বছর অপেক্ষা করেছে, 21 বছর মাঠে পথে প্রান্তরে ঘুরে বেরিয়েছেন। এখনো বলা হয় এই 21 বছর পরেও সব মিলিয়ে 21 বার তাকে হত্যা করার জন্য অ্যাটেম্প নিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন তাকে রক্ষা করেছে। এটাও তো অপার ক্ষমতা বলে। হ্যাঁ, যেভাবে গ্রেনেড হামলা থেকে আরম্ভ করে নানাভাবে সরাসরি আক্রমণ করা হয়েছে, গাড়িতে আক্রমণ করা হয়েছে, 32 নম্বর বাড়িতে গ্রেনেড হামলা করা হয়েছে রাতের অন্ধকারে, প্রকাশ্য দিবালোকে গুলিস্তানের হাজার হাজার মানুষের সামনে। এগুলো থেকে তো অলৌকিকভাবে রক্ষা পেয়েছে। তো ওনাকে এগুলো তো সব কিছুই খেলে ওনাকে নিশ্চিহ্ন করা না, ওনাকে যে পথে যে লক্ষ্য স্থির করে উনি এসেছেন সে পথ থেকে সরানো, ভয় দেখানো, আদর্শ থেকে সরিয়ে দেওয়া, বিচ্যুত করানো অথবা তাকে ব্যর্থ করা, ভয় দেখিয়ে দেশে তুমি ফিরে যাও, চলে যাও, এই দেশ তোমার জায়গা নাই, এ ধরনেরই তো, এটাই তো ছিল মূল লক্ষ্য। তো সব ধরনেরই করেছে, ওনাকে গ্রেপ্তার করেছে, ওনাকে একাধিকবার গ্রেপ্তার করা হয়েছে, ওনার রাজনৈতিকভাবে ওনার চরিত্র, রাজনৈতিক চরিত্র হননের জন্য কত ধরনের অপচেষ্টা করা হয়েছে। তো এই সব কিছুকেই কিন্তু উনি দৃঢ়তার সাথে, সাহসের সাথে, সৎ সাহস নিয়ে উনি এটা মোকাবেলা করেছেন। অপপ্রচার, মিথ্যাচার, এটা কিন্তু এই বর্তমানে বিএনপি জামাত করতেছে তা না, এটা থেকে তো যত স্বৈরতান্ত্রিক সরকার এসেছে যারা ছিল সকলেই করেছে, কেউ কিন্তু কমিয়েছিল কখনো এটা না, তারাও কিন্তু করেছে একই কায়দায়। এটা তো অবশ্যই বঙ্গবন্ধু কন্যা বলেন, এটা উনি বিশ্বাস করেন, এবং উনি বিশ্বাস করেন দুর্নীতিবাজরা দেশের জন্য কিছু করতে পারে না। দুর্নীতি আমাদের সবচেয়ে মানে চরম ব্যাধি, এটা একটা ক্যান্সার, এবং এটাই আমাদের দেশের উন্নতি সমৃদ্ধি শুধু নয়, দেশের স্বাধীনতাকেও ব্যর্থ করে দিতে পারে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানও কিন্তু বারবার দুর্নীতির বিরুদ্ধে বিষোদ্গার করেছেন, বক্তব্য দিয়েছেন। দুর্নীতিবাজরা দেশের শত্রু, স্বাধীনতার শত্রু, দুর্নীতিবাজরা মানুষের শত্রু। এরা দুর্নীতিকে তিনি আরও ব্যাপকভাবে জাতির পিতা বারবার বলেছেন যে ঘুষখোর, সুদখোর, মুনাফাখোর, কালোবাজারি, এদের বিপক্ষে উনি বক্তব্য দিয়েছেন, এবং উনি এটা বিশ্বাস করতেন, এবং ওই বিশ্বাসের জায়গায় দাঁড়িয়ে তিনি তার বক্তব্যগুলো দিয়েছেন। তার আজকে এটা আমাদের কাছে দর্শন হয়েছে, দর্শন হয়ে দাঁড়িয়েছে। আজকে সেই দর্শনে অনুপ্রাণিত হয়ে আমরা কাজ করি। আমাদের নেত্রী বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনা তারই আদর্শের উত্তরাধিকারী। শেখ হাসিনা বঙ্গবন্ধু কন্যা শুধুমাত্র রক্তের উত্তরাধিকার নয়, তিনি আদর্শের উত্তরাধিকার, এবং সেই আদর্শে উনি বিশ্বাস করেন, যে কারণে এখনও বাংলাদেশের মানুষের কাছে সবচাইতে জনপ্রিয় নেতাকে দেশরত্ন শেখ হাসিনা, সবচাইতে গ্রহণযোগ্য মানুষটি হলো দেশরত্ন শেখ হাসিনা, সবচাইতে সৎ নিষ্ঠাবান মানুষটি হলো শেখ হাসিনা। এটা শুধু বাংলাদেশের মানুষের কাছে নয়, আন্তর্জাতিক দুনিয়া, সংবাদ মাধ্যম, ব্লুমবার্গ কেন বলে, তারা যাচাই বাছাই করে তো সত্য জিনিসটাই তুলে ধরার চেষ্টা করেছে। আজকে বাংলাদেশের নানা দুর্যোগ, নানা প্রতিকূলতা, এই করোনা মহামারী আর ইউক্রেন রাশিয়া যুদ্ধ, সব কিছুকে মোকাবেলা করে অর্থনীতিকে এখনও, অর্থনীতির চাকাকে সচল রাখা, সংকট কাটিয়ে ওঠা। অনেক উন্নত দেশেও তো ফেল করেছে। আমাদের নিকটের প্রতিবেশী দেশগুলো, অতি নিকট এবং পাশের দেশগুলোকে, দক্ষিণ এশিয়া, সাউথ ইস্ট এশিয়াতে কী অবস্থা, তার তুলনায় আমরা আমাদের নেত্রী দেশকে যে সঠিকভাবে পরিচালনা করতে সক্ষম, তার স্বীকৃতি তো এখন জাতিসংঘ দিচ্ছে, তার স্বীকৃতি তো এখন
ওয়ার্ল্ড ব্যাংক দিচ্ছে, তার স্বীকৃতি তো IMF দিচ্ছে, ADB দিচ্ছে, অন্যান্য যে অর্থনৈতিক যে সূচকগুলো নির্ভর করে সেই সূচকের যাচাই বাছাই করে আন্তর্জাতিকভাবে যারা ভবিষ্যৎবাণী করে তারা বাংলাদেশ কি অবস্থায় আছে, ভালো অবস্থায় আছে। তো এটা কার জন্য সম্ভব হয়েছে? সেটা তো একজন মানুষ। সেই মানুষটিকে, সেই মানুষটি হলো দেশরত্ন শেখ হাসিনা। তার সততার জায়গা নিয়ে কোনো প্রশ্নাতীত, তার নিষ্ঠা, তার মানুষের প্রতি ভালোবাসা, তার দায়িত্ববোধ, তার কর্তব্যবোধ, তাকে তো কখনোই লোভ লালসা তাকে আকৃষ্ট করতে পারে নাই, তাকে মহাচ্ছন্ন করতে পারে নাই। উনি বারবার আমাদেরকে বলেন, আমাদেরকে সকলকে বলেন, সর্বস্তরের পর্যায়ে দেশে পরিচালনায়, সরকারের ভিতরে বাহির অথবা বিভিন্ন পর্যায়ে, সে ব্যবসায়ী প্রতিনিধি বলেন, ব্যবসায়ী বলেন, সকলকেই বলেন, রাজনীতিবিদ থেকে আরম্ভ করে রাজনৈতিক কর্মী, প্রশাসন থেকে আরম্ভ করে সর্বশ্রেণী পেশা সব জায়গায় তিনি বলেন আমাদেরকে দেশপ্রেমিক হতে হবে, আমাদেরকে নিষ্ঠার সাথে সততার সাথে কাজ করতে হবে। আজকে এক শ্রেণীর ব্যবসায়ীরা আছে, সকলকে আমি বলছি, একটা শ্রেণী আছে তারা সুযোগ বুঝে জনগণের দুর্ভোগ বাড়ায়, অতি মুনাফা নেয়। এটা তো হয়তো পারে না, এটা তো একটি স্বাধীন দেশে এটা কেন হবে? সকলেরই দায়িত্ব, ব্যবসায়ীদেরও দায়িত্ব আছে, তাদের ভিতরে অনেক দেশপ্রেমিক আছে তো বটেই, আমি তাদেরকে বলছি না। যারা এ ধরনের কাজ করে এদের বিপক্ষে তো আমাদের সবাইকে লড়তে হবে। এটা শুধু সরকার পারবে না, রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগ একার দায়িত্ব না, সকলের দায়িত্ব। ব্যবসায়ীদের ভিতরে যারা ভালো, যারা সবসময় ভালো ব্যবসা করে দেশে প্রাতিষ্ঠানিক ব্যবসাকে তারা দাঁড়া করাতে কাজ করছে, অবদান রাখছে, এখানে আমাদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করছে, তাদের ভালো মন্দও আমাদের দেখতে হবে এবং তারাও অনেক ভূমিকা রাখতে পারে, তাদেরকেও এগিয়ে আসতে হবে। এখানে ঘুষখোর, সুদখোর, তাদের দুর্নীতিবাজ সবাইকেই ব্যাপারেই আমরা বলতে চাই, সকলেই আমাদের উচিত আমাদের নাগরিক দায়িত্ববোধ নিয়ে, দায়িত্ববোধের জায়গায় দাঁড়িয়ে আমাদের কাজগুলো করার জন্য সবাই এগিয়ে আসতে হবে এবং এই জায়গাটাতে কোনো আপোষ করা যাবে না। এটা শুনতে ভালো লাগে, এটা যদি সত্যি সেটা হয় তার জন্য আমি চেষ্টা করি। তবে আমি চাই আমার জীবনের শেষ দিন পর্যন্ত এই জায়গাটি যাতে আমি সযত্নে রক্ষা করতে পারি, সেজন্য আমি দোয়া চাই সকলের। বাংলাদেশ হলো অপার সম্ভাবনার দেশ এবং সেটা কৃষিক্ষেত্রে দ্বারাই সম্ভব, এবং এই সম্ভাবনা এবং বাংলাদেশের সমৃদ্ধি এখনও সব কিছুই কিন্তু সিংহভাগ নির্ভর করে কৃষির উপর, এবং এই কৃষিক্ষেত্রে ব্যাপক সাফল্য আছে এবং এই সাফল্যের ধারাবাহিকতা আরও এগিয়ে যাবে এবং আরও বেশি ভালো করা সুযোগ আমাদের আছে। সেই জায়গাগুলোকে আমরা আরও সযত্নে আমরা লালন করব, চেষ্টা করব। এবং আমি মনে করি বাংলাদেশের শিল্প বিপ্লবের পাশাপাশি কৃষির যে আধুনিকায়ন, কৃষির যে বাণিজ্যিকরণ, যে কাজগুলো চলছে, এই সবগুলো জিনিস সমন্বিতভাবে চললে আমরা অন্তত আগামী 50 বছর আমাদের দেশের মানুষের যে সংকটটা যেটা আসতে পারে খাদ্য নিয়ে, সেই সংকটটা আমরা কাটিয়ে উঠতে সক্ষম এবং আমাদের দেশ, আমাদের মানুষ একটি সম্পদ, এই সম্পদকে আমরা কাজে লাগিয়ে কৃষির আরও ব্যাপক উন্নয়নের, বহুমুখীকরণের মধ্য দিয়ে আমরা আমাদের অর্থনীতির চাকাকে আরও বেগবান করতে সক্ষম হব। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষিকে সবচাইতে বেশি গুরুত্ব দিতেন। কৃষির সাথে, কৃষকের সাথে, কৃষি বিজ্ঞানীর সাথে
সম্মেলন ঘটানোর জন্যই তিনি কৃষিবিদদেরকে 1973 সালের 13ই ফেব্রুয়ারি উনি কৃষিবিদদের প্রথম শ্রেণীর মর্যাদা দান করেন। অর্থাৎ কৃষি শিক্ষায় যারা গ্র্যাজুয়েট হবে তাদেরকে প্রথম শ্রেণীর মর্যাদায় চাকরিতে দেওয়া হবে। এই ঘোষণা দেওয়ার মধ্য দিয়ে কৃষি শিক্ষার সাথে, কৃষি বিজ্ঞানের সাথে, গবেষণার সাথে, কৃষির সাথে একটি বিরাট বৈপ্লবিক পরিবর্তন আনেন। এবং তিনি বুঝতেন এদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন করতে হলে কৃষি শিক্ষাকে গুরুত্ব দিতে হবে। এবং সেই জিনিসটির কারণেই মেধাবী শিক্ষার্থীদেরকে কৃষি শিক্ষায় নিয়ে আসার জন্যই তিনি এই উদ্যোগটা নিয়েছিলেন। এবং তার যে স্বপ্ন সেটা কিন্তু পরিপূর্ণভাবে সফল হয়েছে। কারণ আজকের এই যে 3 গুণ খাদ্য উৎপাদন, কোনো ক্ষেত্রে এর চাইতেও বেশি, অন্যান্য কৃষির অন্যান্য ক্ষেত্রে 3 গুণের চাইতেও বেশি উৎপাদন হচ্ছে। এটা কিন্তু জাতির পিতার ওই যে দর্শন, কৃষি শিক্ষায় মেধাবীরা আসুক এবং তারা লেখাপড়া করে লেখাপড়ার শিক্ষার পাঠ্যচক্র শেষ করে তারা সম্মানজনক পদে সম্মানজনকভাবে তারা কার্যক্রম করতে পারে। অর্থাৎ প্রথম শ্রেণীর শিক্ষা ক্ষেত্রে, গবেষণা ক্ষেত্রে এবং সম্প্রসারণ কাজে সব জায়গাতে তাদেরকে মর্যাদা দেওয়া হওয়ার ভিতর দিয়ে কিন্তু আজকের গবেষণা কার্যক্রম এত উন্নত হয়েছে আন্তর্জাতিক মানের। এবং কোনো ক্ষেত্রে আন্তর্জাতিক ইন্টারন্যাশনাল রাইস রিসার্চ ইনস্টিটিউট যে সকল গবেষণা করে তার মাত্রা ছাড়িয়ে কিন্তু বাংলাদেশের বাড়ি সহ আরও অনেকগুলো প্রতিষ্ঠান আছে যেখানে গবেষণা কার্যক্রম হয় এবং সম্প্রসারণ এবং প্রযুক্তিগত নানা ধরনের উদ্ভাবন হচ্ছে, যেগুলো আমাদেরকে কিন্তু উন্নয়ন অগ্রগতির উৎপাদনে ব্যাপক অবদান রাখছে। সুতরাং জাতির পিতার সেই যে লক্ষ্য, সে লক্ষ্য বাস্তবায়ন হচ্ছে এবং সেই কৃষিবিজ্ঞানীরাই কিন্তু এখন কৃষিক্ষেত্রে ব্যাপক ভূমিকা রাখতে সক্ষম হচ্ছে এবং প্রতিনিয়ত মেধাবীরা কৃষি বিজ্ঞানের শিক্ষায় শিক্ষিত হচ্ছে, আরও অন্যান্য শিক্ষাও শিক্ষিত হচ্ছে এবং তারা কিন্তু দেশের উন্নয়নে অগ্রগতিতে সরাসরি অবদান রাখছে। এবং গবেষণা ক্ষেত্রে বাংলাদেশে এই একটি মাত্র সেক্টর যেখানে গবেষণার ব্যাপক সফলতা আছে এবং বাস্তবিক প্রয়োগ আছে। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।